বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা হলো কেমিক্যাল বন্ডের পোলারিটি এবং পোলারাইজেশন, এই দুইটা টপিকস নিয়ে। আমরা সবাই জানি যে আয়নিক এবং সমযোজী বন্ধন, এই দুইটা বন্ধন সম্পর্কে সবারই ধারণা আছে যে আয়নিক বন্ধন ইলেকট্রন লস গেইনের মাধ্যমে হয় আর সমযোজী বন্ধন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে হয়। তবে আজকে যে দুইটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব সেটা একটু ডিফারেন্ট। সেটা হলো পোলারিটি এমন একটা টপিক যেটা যৌগটা থাকবে সমযোজী, বাট তার ভিতরে আয়নিক ক্যারেক্টার গ্রো করবে কতগুলো প্রপার্টিসের কারণে। আমরা সেই প্রপার্টিসগুলো নিয়েই আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমেই দেখি পোলারিটি বিষয়টা কী দ্বারা মেজারমেন্ট করা হয়। একটা সমযোজী যৌগে আয়নিক ক্যারেক্টার যৌগের ডাইপোল মোমেন্ট দ্বারা পরিমাপ করা হয়। তাহলে আমাদের ডাইপোল মোমেন্টটা আগে জানতে হবে। ডাইপোল মোমেন্ট হলো একটা ভেক্টর কোয়ান্টিটি যার মান হলো মিউ ইকুয়াল কিউ ইন্টু ডি। এখানে এই ডাইপোল মোমেন্টকে মিউকে ডাইপোল মোমেন্ট দ্বারা সিম্পলাইজ করা হয়, আর হলো এখানে কিউ হলো চার্জ আর ডি হলো দুইটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী ডিস্টেন্স। আর এখানে এই ডাইপোল মোমেন্টের ডিরেকশন বা দিক দুইটা বিষয় দ্বারা এখানে মেজারমেন্ট করা হয়। সেটা হলো একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড বা সমযোজী যৌগের যেটা লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম আর আরেকটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম। এখানে ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা হবে লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে। আর একটা বিষয় দ্বারা এর ডিরেকশন মেজারমেন্ট করা হয়, সেটা হলো অ্যাটম থেকে লোন পেয়ার ইলেকট্রনের দিকে। কোনো একটা কম্পাউন্ডের ভিতরে একটা অ্যাটম থাকবে আর একটা অ্যাটমে লোন পেয়ার ইলেকট্রন থাকবে, তখন ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা অ্যাটম থেকে লোন পেয়ার ইলেকট্রনের দিকে হবে। এভাবে আমরা ডাইপোল মোমেন্টের ডিরেকশন এবং ম্যাগনিটিউড বা মান আমরা ডিটারমাইন করতে পারি। এখানে ডাইপোল মোমেন্ট যদি আমি জানি, তাহলে কোনো যৌগের ডাইপোল মোমেন্টের নেট মোট মান যদি শূন্য হয় তখন কম্পাউন্ড হবে নন পোলার, আর যদি নেট বা মোট ডাইপোল মোমেন্টের মান শূন্য না হয় তবে সেই কম্পাউন্ড হবে পোলার। তাহলে আমরা বুঝতে পারি যে একটা সমযোজী যৌগের ভিতরে আয়নিক ক্যারেক্টার পোলার বা পোলারিটি প্রপার্টিসটা যদি আমি জানতে চাই, তাহলে আমার ডাইপোল মোমেন্টের মানটা জানতে হয়। অর্থাৎ একটা সমযোজী যৌগে আয়নিক ক্যারেক্টার যে ধর্ম দ্বারা সৃষ্টি হয় ওই ধর্মটার নামই হলো পোলারিটি, এবং সংশ্লিষ্ট যৌগটার নাম হলো পোলার কম্পাউন্ড। এখানে বেশ কিছু এক্সাম্পল আমি তোমাদের জন্য দেখানোর চেষ্টা করব। এই এক্সাম্পলগুলো দিয়ে তুমি বা তোমরা এই পোলারিটিটা আরও ভালোভাবে বুঝতে পারবে। প্রথমে আমরা দ্বিপারমাণবিক অণুর কথা বিবেচনা করব। এখানে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো হোমো অ্যাটমিক মলিকুল, সমপারমাণবিক অণু, যেমন হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এগুলো সব হলো একই টাইপের পরমাণু দিয়ে গঠিত অণু এবং দুইটা পরমাণু। এগুলো সেম জাতীয় পরমাণু দিয়ে অণুটা তৈরি হয়েছে, এজন্য এদের নেট ডাইপোল মোমেন্টের মান শূন্য। সো এই কম্পাউন্ডগুলো হলো নন পোলার। আবার দেখো যেটাকে হেটেরো অ্যাটমিক মলিকুল বা বিষম পারমাণবিক অণু, যেখানে ডিফারেন্ট টাইপের পরমাণু দিয়ে মলিকুলগুলো তৈরি হবে, যেমন হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড। এখানে হাইড্রোজেন ফ্লোরিন, হাইড্রোজেন ক্লোরিন, হাইড্রোজেন ব্রোমিনের তোমরা বুঝতেই পারছো হাইড্রোজেনের তুলনায় ফ্লোরিন, হাইড্রোজেনের তুলনায় ক্লোরিন এবং হাইড্রোজেনের তুলনায় ব্রোমিন মোর ইলেকট্রোনেগেটিভ। এই জন্য তাদের দিকে ইলেকট্রন ডেন্সিটি বেশি ঝুঁকে পড়ে, সেগুলো আংশিক ঋণাত্মক চার্জ হয়, হাইড্রোজেন আংশিক ধনাত্মক চার্জ হয়। এই জন্য ডেল প্লাস ডেল মাইনাস দিয়ে আমার দেখানো হয়েছে। এখানে মিউনেটের মান শূন্য হয় না, এই জন্য এই কম্পাউন্ডগুলো হয় পোলার। এবার আমরা দেখব বহু পারমাণবিক অণু, অর্থাৎ যে অণুগুলোর ভিতরে দুইয়ের বেশি কি থাকবে, পরমাণু থাকবে। যেরকম একটা এক্সাম্পল নিয়ে আমরা প্রথমে কথা বলবো, যেমন AB2। যদি কম্পাউন্ডটা সিমেট্রিক হয় এবং ওই কম্পাউন্ডের প্রতিবেশী পরমাণু সেন্ট্রাল অ্যাটমের সাথে যে পরমাণুগুলো যুক্ত থাকবে তারা যদি একই টাইপের হয় এবং তাদের ভিতরে যদি কোনো লোন পেয়ার ইলেকট্রন না থাকে, তাহলে সেই বহু পারমাণবিক অণুগুলোর ভিতরে কীরকম করে পোলারিটি এবং নন পোলারিটি দেখানো যায়। দেখো এখানে বেরিলিয়াম ক্লোরাইড, অ্যাসিটিলিন, কার্বন ডাইঅক্সাইড, এই কম্পাউন্ডগুলোর দিকে একটু বিবেচনা করো। এখানে বেরিলিয়ামের সাথে দুইটা ক্লোরিন যুক্ত আছে সমযোজী বন্ধনের মাধ্যমে, বাট বেরিলিয়ামের তুলনায় ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, এই জন্য বন্ড পেয়ার ইলেকট্রনগুলো ক্লোরিনের দিকে বেশি ঝুঁকে পড়বে। এই জন্য ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা দেখো বেরিলিয়াম থেকে ক্লোরিনের দিকে, এখানেও বেরিলিয়াম থেকে ক্লোরিনের দিকে। ঠিক সেম থিং এখানে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, কারণ কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ টু হাইড্রোজেন। এখানে কার্বন ডাইঅক্সাইডে কার্বন থেকে অক্সিজেনের দিকে, কার্বন থেকে অক্সিজেনের দিকে।
দিকে। অর্থাৎ এই তিনটা কম্পাউন্ডের ভিতরেই তোমার যেটাকে আমরা মিউ নেট আই থিঙ্ক ডাইপোল মোমেন্টের নেট যে মান সেটা শূন্য, এখানেও এই কম্পাউন্ডগুলো নন পোলার। আবার দেখো AB3 অর্থাৎ এখানে তোমার কেন্দ্রীয় পরমাণুর সাথে তিনটা সিমেট্রিক পরমাণু থাকবে বা একই রকম পরমাণু থাকবে, যেমন বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইআয়োডাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো নন পোলার। কারণ এগুলো তুমি দেখো বোরনের সাথে তিনটা ফ্লোরিন, বোরনের সাথে তিনটা আয়োডিন, সালফারের তিনটা অক্সিজেন, এদের ডিরেকশনগুলো তোমার এন্টি দিকে আছে, এগুলো নেট ডাইপোল মোমেন্টের মান শূন্য, সো এগুলো নন পোলার কম্পাউন্ড। এবার পাশাপাশি দেখো এখানে AB4 আই থিঙ্ক এখানেও তোমার চারটা পরমাণু সেন্ট্রাল পরমাণুর সাথে যুক্ত থাকবে, যেমন কার্বন টেট্রাক্লোরাইড, মিথেন, সিলিকন টেট্রাফ্লোরাইড, এগুলো সেম আমি একটা এক্সাম্পল দিয়েছি। সিমিলারলি বাকি যৌগগুলোর ভিতরে নেট ডাইপোল মোমেন্টের মান শূন্য হবে, সো এগুলো নন পোলার। তাহলে আমরা দেখলাম এগুলো নন পোলার, এগুলো নন পোলার, এগুলো নন পোলার, কারণ এগুলো সব নেট ডাইপোল মোমেন্টের মান শূন্য। এবার আমরা দেখব AB5, অর্থাৎ এখানে সেন্ট্রাল অ্যাটমের সাথে পাঁচটা পরমাণু যখন যুক্ত থাকবে, যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস পেন্টাআয়োডাইড, এগুলোর একটা এক্সাম্পল আমি দিয়েছি, যেমন ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ফসফরাসের সাথে পাঁচটা ক্লোরিন যুক্ত আছে। এটা অলরেডি আমি হাইব্রিডাইজেশন যখন আলোচনা করেছি সেখানে দেখিয়েছি। এটা শেপ হলো তোমার ট্রাইগোনাল বাইপিরামিডাল, অর্থাৎ sp3d হাইব্রিডাইজেশন হয়েছে, এটার নেট ডাইপোল মোমেন্টের মানে শূন্য, সো এটাও নন পোলার। এবার আমরা একটু দেখব যে যদি লোন পেয়ার ইলেকট্রন কোনো কম্পাউন্ডে থাকে তাহলে তারা কিভাবে পোলার হয়। যেমন এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, সালফার ডাইঅক্সাইড, পানি, অ্যামোনিয়া, ডাইমিথাইল ইথার, এই কম্পাউন্ডগুলো পোলার হয় কিভাবে। প্রথমে পানিটা একটু আমরা দেখাচ্ছি। পানির অক্সিজেনের সাথে তুমি দেখো দুইটা হাইড্রোজেন যুক্ত আছে এবং দুইটা লোন পেয়ার ইলেকট্রন যুক্ত আছে। এখানে ডিরেকশনগুলো দেখবা অক্সিজেনের দিকে, হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে ডাইপোল মোমেন্টের ডিরেকশন, আবার অক্সিজেন থেকে লোন পেয়ারের দিকে ডাইপোল মোমেন্টের ডিরেকশন এখানে এরকম আছে, হাইড্রোজেন থেকে অক্সিজেন দিকে আছে। সো এগুলোর নেট যে ডাইপোল মোমেন্টের মান শূন্য হওয়ার কোনো চান্স নাই, কারণ এগুলো একই দিকে আছে। ঠিক সেমভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো হাইড্রোজেন থেকে নাইট্রোজেন, আবার নাইট্রোজেন থেকে লোন পেয়ার ইলেকট্রনের দিকে। ঠিক সেমভাবে এখানে ডাইমিথাইল ইথাইল, মিথাইল থেকে অক্সিজেনের দিকে, আবার অক্সিজেন থেকে লোন পেয়ার ইলেকট্রন দিকে, অর্থাৎ এইগুলোর ডিরেকশনগুলো একই দিকে আছে। সো এখানে নেট ডাইপোল মোমেন্টের মান শূন্য হয় না, এই জন্য এগুলো পোলার কম্পাউন্ড। এখানে একটা ব্যতিক্রম আছে, সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডে দেখো এখানে সালফারের সাথে দুইটা অক্সিজেন আছে আর একটা লোন পেয়ার ইলেকট্রন আছে। এখানে নর্মালি কিছুক্ষণ আগে যেরকম আমরা বোরন ট্রাইফ্লোরাইড দেখিয়েছিলাম, বোরন ট্রাইআয়োডাইড দেখেছিলাম, সেগুলো নেট ডাইপোল মোমেন্ট শূন্য হওয়ার কারণে এটাও শূন্য হওয়ার কথা ছিল। কিন্তু এখানে সালফারের সাথে অক্সিজেনের যে ডাইপোল মোমেন্ট, সালফারের সাথে এই লোন পেয়ার ইলেকট্রনের ডাইপোল মোমেন্ট ডিফারেন্ট আছে, এই জন্য মিউ আর মিউ প্রাইম সেম না, এই জন্য এটার মিউ নেটের মান শূন্য হয় না। সো এই কম্পাউন্ডটা পোলার কম্পাউন্ড। এবার আমরা তোমাদের কিছু ব্যতিক্রম আমরা পোলার এবং নন পোলার কম্পাউন্ড দেখানোর চেষ্টা করব। একটু লক্ষ্য করলে তোমরা দেখবা এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। যেমন এখানে আছে জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড। এখানে আমি হাইব্রিডাইজেশন লেকচারটা তোমাদের বুঝিয়েছিলাম যে এটা একটা ইমাজিনারি নাম্বার, যেটার ফর্মুলা হলো হাফ নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন অফ সেন্ট্রাল অ্যাটম প্লাস মোনোভ্যালেন্ট অ্যাটম, অর্থাৎ যাদের পারমাণবিক আউটার মোস্টে একটা ইলেকট্রন থাকে, যেমন হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এগুলো। আর এগুলোর ভিতরে পজিটিভ নেগেটিভ চার্জ নেই, এগুলো এই জন্য ওই অংশগুলো এখানে আনিনি। এখানে দেখো জেনন ডাইফ্লোরাইডের সেন্ট্রাল অ্যাটম জেননের তোমার ভ্যালেন্স ইলেকট্রন হবে 8টা, আর এখানে মোনোভ্যালেন্ট অ্যাটম আছে 2টা। সো 8 আর 2 10, আর হাফ দিয়ে গুণ করলে এখানে 5 ইলেকট্রন পেয়ার হয়। আর জেনন টেট্রাফ্লোরাইডেও এখানে 4টা ফ্লোরিন যুক্ত আছে, মোনোভ্যালেন্ট অ্যাটম 4টা, এই জন্য 6টা ইলেকট্রন পেয়ার। আই থিঙ্ক এই কম্পাউন্ডের ভিতরে 5টা ইলেকট্রন পেয়ারের ভিতরে 2টা হলো বন্ড পেয়ার আর 3টা হলো লোন পেয়ার। তাহলে 3 আর 2 5টা যদি হয়, তখন জেডের মান 5 হলে আমরা দেখেছি তার শেপ হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল। আই থিঙ্ক এখানে sp3d হাইব্রিডাইজেশন হয়েছিল, তার শেপটা হলো ঠিক এরকম করে। এখানে তুমি দেখো জেননের সাথে 2টা বন্ড পেয়ার ইলেকট্রন আছে, এখানেও আমরা ডাইপোল মোমেন্টের ডিরেকশন দেখিয়েছি, এবং 3 জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, তাদেরও ডিরেকশন দেখিয়েছি। এখানেও নেট ডাইপোল মোমেন্টের মান শূন্য, সো এটা নন পোলার কম্পাউন্ড। এখানে জেনন টেট্রাফ্লোরাইডে তোমরা দেখো এখানে যেহেতু 6টা, জেডের মান 6, এজন্য তার শেপ হবে অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল হওয়ার কারণে এখানে 4টা বন্ড পেয়ার ইলেকট্রন দেখো, জেননের সাথে 4টা ফ্লোরিন বন্ড পেয়ারের মাধ্যমে আছে, 2টা লোন পেয়ার আছে, এদের ডিরেকশনগুলো তোমরা দেখো এন্টি পজিশনে আছে, এর জন্য নেট ডাইপোল মোমেন্টের মান শূন্য, সো এগুলো নন পোলার কম্পাউন্ড। পাশাপাশি তুমি দেখো এখানে
আমরা দুইটা কম্পাউন্ড দেখেছি, এটা কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে তোমার দুইটা ক্লোরিন আছে, দুইটা হাইড্রোজেন আছে। আই থিঙ্ক অন টু ডাইক্লোরো ইথিন, এটার নাম অন টু ডাইক্লোরো ইথিন। বাট এই কম্পাউন্ডটা হলো ট্রান্স কম্পাউন্ড, এটা হলো ট্রান্স আর এটা হলো সিস। আমরা সবাই জানি সেম জাতীয় গ্রুপগুলো এন্টি ডিরেকশনে থাকলে তাদেরকে ট্রান্স বলে, আর একই দিকে থাকলে তাদেরকে সিস বলে। এখানে এই কম্পাউন্ডের ভিতরে ক্লোরিন কার্বনের ডিরেকশন দেখিয়েছি, হাইড্রোজেন কার্বন ডিরেকশন দেখানো হচ্ছে। এখানে ডাইপোল মোমেন্টের ডিরেকশন দেখে তাদের নিট ডাইপোল মোমেন্টের মান শূন্য হয়, অর্থাৎ উল্টো দিকে অ্যান্টি ডিরেকশন থাকার কারণে তাদের মিউর মান শূন্য হওয়ার কারণে তারা নন পোলার কম্পাউন্ড হয়। বাট একই কম্পাউন্ড, বাট মানে অ্যাটমগুলো মানে ভিন্ন পজিশনে থাকার কারণে এখানে ডাইপোল মোমেন্টের মানটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখো এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের ডিরেকশন এখানে আছে, এটা ঠিক কি তোমার উল্টো দিকে আছে, ঠিক হাইড্রোজেন থেকে কার্বনের দিকে আছে, এটা কার্বন থেকে ক্লোরিনের দিকে আছে, তার মানে তারা হলো একই দিকে আছে। সো এখানে মিউ নেটের মান আই থিঙ্ক ডাইপোল মোমেন্টের টোটাল মান শূন্য হবে না। সো এই কম্পাউন্ড হলো পোলার। এভাবে আমরা কোনো যৌগগুলোর ভিতরে পোলার এবং নন পোলার যে হয় তা আমরা মিউ আই থিঙ্ক ডাইপোল মোমেন্টের মাধ্যমে খুব ভালোভাবে জানতে পারি। এখানে যে এক্সাম্পলগুলো দিয়েছি, এই এক্সাম্পলগুলো আলোকে তোমাদের যে কোনো এক্সাম্পল যদি পরীক্ষায় আসে, তাহলে তোমরা এই ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা দেখে তার মান শূন্য হবে কি শূন্য হবে না, তার মাধ্যমে কম্পাউন্ডটা পোলার না নন পোলার এটা তোমরা ডিরেকশন। এবার দেখো আমরা এবার যে টপিকসটা নিয়ে আলোচনা করব, সেকেন্ড টপিক আই থিঙ্ক পোলারাইজেশন হলো যদি একটা যৌগ আয়নিক হয় তার ভিতরে যে ধর্মের কারণে সামুদ্রিক ক্যারেক্টারটা ডেভেলপ হবে, ওই ধর্মটার নাম হলো পোলারাইজেশন। ঠিক উল্টো, পোলারিটির উল্টোটা। আয়নিক যৌগে ক্যাটায়নের পজিটিভ চার্জ অ্যানায়নের ঋণাত্মক ইলেকট্রন মেঘকে নিজের দিকে আকর্ষণ করে, ফলে অ্যানায়নের সুষম এই ইলেকট্রন মেঘ কিছুটা বিকৃত হয়ে ক্যাটায়নের দিকে আংশিক স্থানান্তরিত হয় এবং দুই নিউক্লিয়াসের মাঝখানে কিছুটা পরিব্যাপ্ত হয়, অর্থাৎ ইলেকট্রন শেয়ারের একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয়। এতে সামুদ্রিক ক্যারেক্টারটা বৃদ্ধি পায়। ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের এই বিকৃতিকে পোলারাইজেশন বলে বা আয়ন বিকৃতি বলে। এই পোলারাইজেশন যত বেশি হয়, ওই আয়নিক যৌগের সামুদ্রিক ক্যারেক্টার তত বেশি হয়। আই থিঙ্ক যে ধর্মের কারণে একটা কম্পাউন্ড থাকবে আয়নিক, তার ভিতরে সামুদ্রিক ক্যারেক্টারটা কিভাবে ব্যবহার করা যায় বা কীভাবে ডেভেলপ হয়, সেই জিনিসটা যে ধর্মের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব, ইট ইজ কল পোলারাইজেশন। এখানে একটু লক্ষ্য করো, এটা হলো ক্যাটায়ন আর এটা হলো অ্যানায়ন। অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড বা ইলেকট্রন মেঘগুলো চারদিকে পরিব্যাপ্ত থাকে। যখন একটা ক্যাটায়ন অ্যানায়নের কাছে আসে, অ্যানায়নের ইলেকট্রন মেঘগুলো ক্যাটায়নের পজিটিভ চার্জ কর্তৃক কী হয়, আকৃষ্ট হয়। এতে মানে এই অ্যানায়নের যে সুষম যে শেপটা, স্পেরিক্যাল শেপটা, সেটা কিছুটা পোলারাইজড হয়, আই থিঙ্ক বিকৃতি হয়। এই সেকেন্ড ফিগারে দেখো এখানে ক্যাটায়ন আছে, বাট অ্যানায়নের সেই সুষম শেপটা নাই, সেটা কিছুটা বিকৃতি হয়ে এই ক্যাটায়নের দিকে ঝুঁকে পড়েছে। এতে ক্যাটায়নটার মানে সুষম আকৃতিটা সে আর ধরে রাখতে, অ্যানায়নের সুষম আকৃতিটা সে আর ধরে রাখতে পারেনি। এক্ষেত্রে অ্যানায়নটা পোলারাইজড হয়েছে ক্যাটায়নের দিকে এবং সেখানে ইলেকট্রন শেয়ারের একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয়েছে। তখন ওই কম্পাউন্ডটার ভিতরে কোভ্যালেন্ট ক্যারেক্টারটা ডেভেলপ হয়। ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের এই পোলারাইজেশনের পরিমাণ কতগুলো মানদণ্ড দ্বারা নির্দেশিত হয়। সেই মানদণ্ডগুলোকে আমরা ফাজান রুল বলি। কি বলি? ফাজান রুল বলি। এই ফাজান রুলগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। ফাজান রুল আমরা ব্যাখ্যা করব ক্যাটায়ন অ্যানায়নের রেসপেক্টে। আমরা প্রথমে ব্যাখ্যা করব ফর ক্যাটায়ন। ক্যাটায়নটা মূলত পোলারাইজিং পাওয়ার, সে কতটা সুইফটলি বা কতটা হেলদিভাবে অ্যানায়নকে তার নিজের দিকে আকৃষ্ট করতে পারবে, এটাই হলো তার পাওয়ার, যেটাকে পোলারাইজিং পাওয়ার দ্বারা আমরা বিবেচনা করেছি। এটা তিনটা বিষয় দ্বারা ব্যাখ্যা করা যায়। প্রথমে সাইজ অফ ক্যাটায়ন, এখানে আমরা তিনটা সাইজ দিয়ে দেখাইছি। ক্যাটায়নের সাইজটা এখানে বড়, তারপর ছোট, তারপর সবচেয়ে ছোট। আই থিঙ্ক ক্যাটায়নের আকার বা শেপটা যদি সাইজটা যদি ছোটো হয়, তাহলে ইলেকট্রন মেঘকে সে বেশি পোলারাইজড করতে পারে, ফলে আয়নিক যৌগের সামুদ্রিক ক্যারেক্টারটা বেড়ে যায়। এখানে কতগুলো এক্সাম্পল তোমরা দেখো, লিথিয়াম আয়ন, সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন এবং রুবিডিয়াম আয়ন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, স্ট্রনশিয়াম আয়ন। এখানে তোমরা দেখছো যে ক্যাটায়নটার আকার সবচেয়ে ছোট, সেটা সবচেয়ে বেশি সামুদ্রিক ক্যারেক্টার, যেটা সবচেয়ে ছোটো সেটা সবচেয়ে বেশি সামুদ্রিক ক্যারেক্টার আমরা পিরিয়ডিক্যালি দেখিয়েছি। এখানে এই ক্যাটায়নগুলো যখন কোনো আয়নিক কম্পাউন্ড সৃষ্টি করবে, সেখানে লিথিয়ামের কম্পাউন্ডটা সোডিয়ামের কম্পাউন্ডের তুলনায় মোর সমুজি হবে, সোডিয়ামের কম্পাউন্ডটা পটাশিয়ামের কম্পাউন্ডের তুলনায় মোর সমুজি হবে, এটা দিয়ে ব্যাখ্যা দিবে। তারপরে দেখো চার্জ অফ ক্যাটায়ন।
যদি একটা ক্যাটায়নের চার্জ বেশি হয়, সেই অ্যানায়নের ইলেকট্রন মেঘকে সে বেশি কী করতে পারে, টানতে পারে নিজের দিকে, পোলারাইজড করতে পারে। ফলে এখানেও আয়নিক ক্যারেক্টার থেকে সামুদ্রিক ক্যারেক্টারটা বেড়ে যায়। যেমন অ্যালুমিনিয়ামের 3টা পজিটিভ চার্জ থাকে, ম্যাগনেসিয়ামের 2টা, সোডিয়ামের 1টা। তো এই ক্ষেত্রে যদি এরকম অ্যালুমিনিয়ামের কম্পাউন্ড আমরা দেখি ম্যাগনেসিয়ামের কম্পাউন্ডের সাথে কম্পেয়ার করতে, সেখানে ম্যাগনেসিয়ামের কম্পাউন্ডের তুলনায় অ্যালুমিনিয়ামের কম্পাউন্ডটা বেশি সামুদ্রিক হবে, কারণ অ্যালুমিনিয়ামের বেশি কি আছে, ক্যাটায়নের চার্জ বেশি আছে, সেই অ্যানায়নের ইলেকট্রন মেঘকে নিজের দিকে বেশি পোলারাইজ করতে পারবে। এরপরে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস হলো শিডিউল নোবেল গ্যাস কনফিগারেশন, যেটা PNGC বলে। এটার আমরা সবাই জানি নোবেল গ্যাস কনফিগারেশন, আই থিঙ্ক নিষ্ক্রিয় গ্যাস কনফিগারেশন হলো NH2NP6। এর সাথে যখন ND10 হয় তখন তার কনফিগারেশনটা হয় শিরু নোবেল গ্যাস কনফিগারেশন। এই কনফিগারেশন প্রাপ্ত ক্যাটায়নগুলো অধিক সামুদ্রিক ক্যারেক্টার হয়। যেমন কপার প্লাস অ্যাম, তুমি দেখবা কপারের অ্যাটমিক নাম্বার 29, তার একটা ইলেকট্রন চলে গেলে তার কনফিগারেশন দাঁড়ায় 3s2 3p6 3d10। ঠিক অনুরূপভাবে সিলভার, গোল্ড, এগুলো যদি তাদের ক্যাটায়নের আমরা কনফিগারেশন দেখি, সবগুলোই PNGC কনফিগারেশন মেনটেন করে। সো এই কম্পাউন্ডগুলো, মানে এই ক্যাটায়নের কম্পাউন্ডগুলো মোর কী হবে, সামুদ্রিক ক্যারেক্টার হবে। অনুরূপভাবে জিঙ্ক 2+, এটারও তোমার এই কনফিগারেশনটা PNGC কনফিগারেশনের সাথে ম্যাচ করে। ঠিক অনুরূপভাবে ক্যাডমিয়াম এবং কি মার্কারির ক্ষেত্রে হয়। এগুলো সবই কী হবে, সামুদ্রিক ক্যারেক্টার প্রাপ্ত হবে এই ক্যাটায়নগুলো। এবার দেখি আমরা অ্যানায়নের পোলারাইজেশনটা, এটাও সাইজ এবং চার্জ দ্বারা কী করা হয়, ডিটারমাইন করা হয়। বাট এখানে সাইজ এবং চার্জ দুইটাই যদি অ্যানায়নের বড় হয়, তাহলে তাদের তোমার পোলারাইজেশন পাওয়ারটা বেশি হবে। আই থিঙ্ক তোমার সামুদ্রিক ক্যারেক্টারটা বেড়ে যাবে, তাদের ভিতরে ইলেকট্রন শেয়ারের এনভায়রনমেন্ট সৃষ্টি হবে। এভাবে আমরা কোনো একটা কম্পাউন্ডের ভেতরে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজ, চার্জ দেখে আমরা যৌগটা আয়নিক থাকবে, বাট সেটা কীভাবে সামুদ্রিক প্রাপ্ত হবে সেটা আমরা এই ফাজানের রুল বা পোলারাইজেশন দ্বারা ব্যাখ্যা করতে পারি। এই ব্যাখ্যার আলোকে আমরা বেশ কতগুলো এখানে কোশ্চেন আমরা তোমাদের জন্য দিয়েছি। যেমন দেখো, পটাশিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটা বেশি আয়নিক এবং কেন, এটা কিন্তু তোমরা খুব সহজেই আমাদের আজকের আলোচনা থেকে ব্যাখ্যা করতে পারবে। কারণ এখানে অ্যানায়ন নিয়ে ব্যাখ্যা করে লাভ নেই, কারণ দুইটা অ্যানায়ন সেম, বাট ক্যাটায়ন নিয়ে আলোচনা করতে পারবে। এখানে ক্যাটায়নের চার্জ হলো 2+, আর এখানে ক্যাটায়নের চার্জ হলো শুধু প্লাস। এই দুইটার ভিতরে যেহেতু ক্যালসিয়াম ক্যাটায়নের চার্জ বেশি, এজন্য ক্যালসিয়াম ক্যাটায়নটা ক্লোরিন অ্যানায়নকে বেশি পোলারাইজড করতে পারবে, ফলে এই কম্পাউন্ডের ভিতরে বেশি সামুদ্রিক ক্যারেক্টার ডেভেলপ হবে। সো এই দুটো কম্পাউন্ডের ভিতরে ক্যালসিয়াম ক্লোরাইড বেশি সামুদ্রিক হবে পটাশিয়াম ক্লোরাইডের তুলনায়। আর আয়নিক যদি বলি, তাহলে পটাশিয়াম ক্লোরাইড ইজ গ্রেটার দ্যান কী হবে, ক্যালসিয়াম ক্লোরাইড। এভাবে ব্যাখ্যা করতে পারবে। ঠিক সেমভাবে ফ্রাস ক্লোরাইড, ফেরিক ক্লোরাইডের মধ্যে কোনটার গলনাঙ্ক কম এবং বেশি, কম কেন? তোমরা জানো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এগুলো অন কাইন্ড অফ প্রপার্টিস। এই প্রপার্টিসগুলো দ্বারা আমরা একটা কম্পাউন্ড সামুদ্রিক নাকি আয়নিক সেটা ব্যাখ্যা করতে পারি। যে কম্পাউন্ড বেশি সামুদ্রিক হবে তার গলনাঙ্ক কম হবে। তাই এই দুইটা কম্পাউন্ডের ভিতরে যার সামুদ্রিক ক্যারেক্টার বেশি তার গলনাঙ্ক কম হবে। এখানেও তুমি দেখো, এটা ফেরিক, আই থিঙ্ক এটার ক্যাটায়নের চার্জ হলো 3+, এটা 2+। আর আমরা দেখেছি ক্যাটায়নের চার্জ যদি বড় হয়, তাহলে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে সে বেশি পোলারাইজ করতে পারে। সো এইটা যেহেতু বেশি সামুদ্রিক ক্যারেক্টার, এটার গলনাঙ্ক কম হবে। এবার এখানে সিলভার হ্যালাইডগুলোর মধ্যে কোনটা অধিক পানিতে দ্রবণীয়? পানিতে দ্রবণীয় হওয়াটা এই সিলভার হ্যালাইডগুলোর ভিতরে যেটার বেশি আয়নিক ক্যারেক্টার থাকবে সেটা মানে দ্রবণীয় হবে তাড়াতাড়ি, যেটা সামুদ্রিক ক্যারেক্টার বেশি হবে সেটা অদ্রবণীয় হবে। তা আমাদের এখানে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে হ্যালোজেন পরমাণুগুলো আছে, তার ভিতরে আমরা সাধারণত সিলভার যেহেতু কমন, ওই পরমাণুগুলোর সাইজ, আকার দেখে আমরা ব্যাখ্যা করবো। কারণ আমরা দেখেছি অ্যানায়নের আকার বড় হলে তার সামুদ্রিক ক্যারেক্টার বেড়ে যায়। সেক্ষেত্রে আয়োডাইডের আকার বড় হবে, সেজন্য তার মানে সামুদ্রিক ক্যারেক্টার বেশি হবে এবং সেটা সবচেয়ে কম মানে দ্রবণীয় হবে, আই থিঙ্ক অদ্রবণীয় হবে। এভাবে আমরা এই এই কোশ্চেনটাও ব্যাখ্যা করতে পারি। এই তিনটা যৌগ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইডের ভিতরে আয়নিক বৈশিষ্ট্যের ক্রম দেখাইতে বলছে। এখানে তুমি বুঝতেই পারছো, এখানে এটার চার্জ হলো 4+, এটার চার্জ হলো 3+, এটার চার্জ হলো 2+। তো আমরা ক্যাটায়নের চার্জ যার বড় সেটা অধিক সামুদ্রিক হয়, সেক্ষেত্রে সামুদ্রিক ক্যারেক্টার এটা সবচেয়ে বেশি, তারপর এটা, তারপর এটা। আয়নিক ক্যারেক্টার ঠিক উল্টোটা, এইটা সবচেয়ে বেশি আয়নিক, তারপর এটা, তারপর এটা।
এভাবে বেরিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, এখানে আমরা সাধারণত মানে সমস্ত কার্বনেট যেহেতু অ্যানায়ন সেম আছে, এখানে এটা চার্জ দিয়ে ব্যাখ্যা করতে গেলেও পারবো না আমরা। এখানে চার্জ সবগুলোর ক্যাটায়ন সেম আছে, বাট আকার দিয়ে ব্যাখ্যা করবো। এখানে আমরা দেখেছি যে ক্যাটায়নের আকার ছোট হলে সেটা অধিক সমযোজী হয়। তো এখানে সবচেয়ে আকার ছোট হলো কার? এখানে বেরিলিয়ামের আকার ছোট, এজন্য এটা অধিক সমযোজী। আর যে কম্পাউন্ড যত বেশি সমযোজী সেটা তত সহজে বিয়োজিত হবে, তত সহজে তাড়াতাড়ি ভেঙে যাবে। এবার দেখো সোডিয়াম ক্লোরাইড এবং কিউ প্লাস ক্লোরাইডের মধ্যে কার গণনাঙ্ক কম? এখানেও যার সমযোজী ক্যারেক্টার বেশি তার গণনাঙ্ক কম হবে। এখানে সমযোজী ক্যারেক্টার বেশি হবে কার? এই কিউ প্লাস ক্লোরাইডের, কারণ কিউ প্লাস ক্লোরাইডে এখানে কপারের চার্জ +1, যেটা এই যে তোমার সিডো নোবেল গ্যাস কনফিগারেশনের ভিতরে পড়ে কপার প্লাস আয়ন, এই জন্য এটার সমযোজী ক্যারেক্টার বেশি, এই জন্য এটা গণনাঙ্ক কম। এভাবে অনেক কোশ্চেনের উত্তর তোমরা সুন্দরভাবে দিতে পারবে। তোমরা আজকের ভিডিওটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো, এতে তোমরা পোলারিটি এবং পোলারাইজেশন এই দুইটা টপিকস খুব ভালো করে যদি তোমরা জানতে পারো, তাহলে তোমরা অনেক কোশ্চেনের উত্তর দিতে পারবা। আশা করি তোমাদের স্বাস্থ্য ভালো থাকুক, এবং আজকের এই ডিফিকাল্ট টাইমে নোবেল গ্যাসের তোমার এই কোভিড-19-এর কারণে সবাই উদ্বিগ্ন। তার ভিতরে পড়ালেখা যেহেতু একটা চলমান বিষয়, তোমাদের পড়তে তো হবেই। একটু চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আশা করি সবগুলোই তোমরা ভালো করে বুঝতে পারবে, এবং এই দুই টপিকস তোমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমরা ভালো থেকো। আল্লাহ হাফিজ।